হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল পডকাস্টে। আর আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই পডকাস্টটির নতুন একটি নাম ঘোষণা করা হচ্ছে। যে আমাদের এই পডকাস্টটির নাম আমাদের অনেক সিএসটির স্টুডেন্টের পোলের মাধ্যমে ভোটের মাধ্যমে নামটি নির্বাচন করা হয়েছে, যেটি হচ্ছে ক্যারিয়ার রোস্ট। ওয়েলকাম টু ক্যারিয়ার রোস্ট। আজকের আমাদের স্পেশাল পডকাস্টে আমাদের গেস্ট হিসেবে হাজির হয়েছেন জনাব ইশতাক আহমেদ তারেক, আমাদের অনেকেরই জনপ্রিয় টিচার এবং আমাদের প্রিয় স্যার। আর আমাদের সাথে হোস্ট হিসেবে আছে সাদ্দাম হোসেন এবং আমি মেইন হোস্ট হিসেবে আছি আল মামুন রায়হান। আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্যার, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। বলুন, কেমন আছেন? ধন্যবাদ রায়হান, চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। আসলে আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। অনেকদিন পর তোমাদেরকে দেখছি, বিশেষ করে তোমাদের দুইজনকে খুব ভালো লাগছে। আশা করি আলাইকুম স্যার। জি সাদ্দাম, খুব ভালো লাগছে তোমাদেরকে। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। অনেকদিন পর তোমাদেরকে দেখছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা। ভালো লাগছে। আমরা আড্ডা দিব আজকে, কথা আড্ডা হবে, জানতে পারবো আমরা দুজনেই, আমরা সবাই জানবো। সরাসরি আশা করি যে বাকিরাও উপকৃত হবে, আমার শিক্ষার্থীরা উপকৃত হবে। জি স্যার, আমাদের পডকাস্টের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের পলিটেকনিকের বিভিন্ন স্টুডেন্ট, আমাদের জুনিয়রদের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনামূলক বাণী থাকবে এই পডকাস্টে। আর হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা এই পডকাস্টটা আসলে দুইজনের প্ল্যান থেকে আসা, এবং আমাদের পডকাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে কেরিয়ার নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা। আমাদের পডকাস্টে আরও বিভিন্ন ধরনের সামনে আরও অনেক অনেক গেস্ট আসবে যারা বিভিন্ন ভালো ভালো পর্যায়ে আছে। পাশাপাশি আমাদের জুনিয়ররাও থাকবে, যারা রানিং স্টুডেন্ট আছে সিএসটির সিএসইর, ওরাও থাকবে। আর আজকের পডকাস্টে আমরা আলোচনা করব তারেক স্যারের উদ্যোগী জীবন নিয়ে, তারেক স্যারের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। ওনার কিছু উদ্যোগ আছে এবং উনি চায়নাতে পড়াশোনা করেছেন, সেখান থেকে পড়াশোনা শেষ করে এসেছেন। চাইনিজের স্কলারশিপ নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব স্যারের শিক্ষকতা জীবন নিয়ে, আমাদের সাথে কাটানো সময়গুলো নিয়ে। হ্যাঁ সাদ্দাম, তুমি প্রশ্ন করে। ওকে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমাদের ভালো আছে। সাদ্দাম কেমন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আজকে আমাদের এই পডকাস্টে আমরা আপনার থেকে জানবো যে আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা, যে আপনি কিভাবে আজকে একজন সফল উদ্যোক্তা এবং ইনোভেটর। সো আপনার এটার পিছনে কি গল্প ছিল সেটা জানবো। তারপরে জানবো আপনি স্যার কিভাবে আপনার এই যে আজকের উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আপনাকে। সো সেই চ্যালেঞ্জ সম্পর্কে আজকে আমরা আপনার থেকে জানবো। তো আমি ফার্স্টই আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনি, আমরা জানি সবাই যে আপনি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের সিএসসির উপরে ডিপ্লোমা করেছেন, তারপরে বিএসসি কমপ্লিট করেছেন, এমএসসিও করেছেন, সেটা চায়না থেকে পড়াশোনা করছেন। ওখানে পড়াশোনা কমপ্লিট করে বাংলাদেশে এসেছেন এবং ফার্স্টেই আপনি আমাদের সাথে অনেকদিন সময় দিয়েছেন আমাদের পলিটেকনিক লাইফে। তারপরে আপনার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি অনেক ভাবতেন যে টেকনোলজিকে ইউজ করে, আপনার এই প্রযুক্তিকে ইউজ করে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় বা উদ্যোক্তা যে হয়েছেন সেটা অবশ্যই আপনি টেকনোলজিকে ইউজ করেই মানে ইনোভেটর হয়েছেন আজকের। সো এটা কিভাবে শুরু করেছিলেন এবং আপনার অনুপ্রেরণার জায়গাটা কোথা থেকে আসছে এবং আপনি কিভাবে এটা মানে আপনি কিভাবে এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেই গল্পটা যদি স্যার আজকে আমাকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ সাদ্দাম, চমৎকার প্রশ্ন করার জন্য। একটু কারেকশন করছি যে আমি এখন এমএস এর দিকে যাই নাই, সেই ধরনের জ্ঞান বুদ্ধি আমার এখনো তৈরি হয় নাই, বিএসসির সাথে আছি। আসলে শিক্ষাগত যোগ্যতার খুবই প্রয়োজন আছে, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কাজ করি। উদ্যোক্তার ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে সবসময়ই উদ্যোক্তা বিষয়টাকে চর্চা করি, এটা নিয়ে কাজ করি। তো সেই জায়গা থেকে আমি 2009-10 সাল থেকেই প্রযুক্তির সাথে পরিচিত। প্রযুক্তি নিয়ে কাজ করা হয় আমার বিভিন্নভাবে, বিভিন্ন ফোরামে লেখা হয়। এর আগে আমরা জানি যে ইন্টারনেটের সহজলভ্যতা খুব কম ছিল। দেখা যাচ্ছে যে 10 কিলোবাইট থেকে 20 কিলোবাইট ডাটা স্পিড পেতাম। তারপরে দেখা যাচ্ছে যে কি বলে যে ছবি, রিংটোন, ওয়ালপেপার এগুলো ডাউনলোড করার একটা ফ্যাসিনেশন ছিল। এবং পাশাপাশি আমি পার্সোনালি ওয়াপট্রিক, তারপরে হচ্ছে ওয়াপকা মুভি, এরকম কিছু ফিশিং সাইটের মাধ্যমে কিভাবে ফেসবুক আইডি হ্যাক করা যায়, দেখা যাচ্ছে যে বিকাশ থেকে টাকাই করুন, হ্যাঁ, এগুলা দিয়ে অনেক সময় ফিশিং সাইট বানানো যেত। যে একটা ডেমো বানানো হয়েছে যে
বিকাশ থেকে টাকা আয় করুন। এখন দেখা যাচ্ছে ফেসবুকের একটা টেমপ্লেটের মতো ডিজাইন করা হয়েছে, সেইখানে আমরা ইউজার নেম ডাটা দিয়ে আমরা ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আরে তার তো ফেসবুক আইডি চলে এসেছে। আরে হ্যাকিং করার খুব সুন্দর একটা ওয়ে, আমি তো নিজেকে খুব হ্যাকার ভাবা শুরু করে দিলাম যে না আমি তো হ্যাকার হয়ে গেছি। তো আমার প্রযুক্তির ব্যাপারগুলো খুব ছিল, ফ্যাসিনেশন ছিল প্রযুক্তির জায়গা থেকে। 2014 সাল থেকে যখন ডিপ্লোমাতে আসি, আমরা যখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার চিন্তা করি, ওই সময়ের প্রেক্ষাপট থেকে বলছি যে আইটি নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট ছিল। এই জন্য ডিফিকাল্ট ছিল যে সবাই এভাবে বলতো যে আমরা কম্পিউটার সায়েন্সে পড়ে কি করব, গান লোড করবো কিনা, হ্যাঁ কম্পিউটারে কি মোবাইলের দোকান দিব কিনা। তো প্রেক্ষাপট এটা তো স্যার কমন। হ্যাঁ জটিল কমন কোয়েশ্চেন এবং এরকম থাকে ব্যাপারটা যে আপনি সিএসসি তে পড়েন, তারপরে মিমটা থাকে এরকম যে কম্পিউটারে এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা গান লোড করা হয়। আমাদের সময় প্রেক্ষাপটটা এরকম ছিল। আমাদের সময় যদি বলতো যে মাউস উপরে তুলো, কেউ মাউস নিয়ে দাঁড়িয়ে যেত আর কি। তো এইরকম সময় থেকে আমরা নিয়ে কাজ করার, আজকে তোমরা এমন সময়ে কাজ করছো যেখান থেকে ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটির মতো জিনিস চলে এসেছে। সেই জায়গা থেকে আমাদের আইটি নিয়ে কাজ করা খুবই অপ্রতুল। পরবর্তীতে বিভিন্ন সময়ে দেশের প্রেক্ষাপটের পরিবর্তনের জায়গায় যখন দেখা যাচ্ছে যে আইটির গুরুত্ব বাড়ছে, সেই জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ হলো। তখন থেকে যেহেতু আমি আইটি নিয়ে কাজ করি, এবং আমি বলবো যে কম্পিউটার সায়েন্স আমার ডিপ্লোমাতে প্রথম দিকের চয়েস ছিল। এমন না যে আমি অন্যান্য ডিপ্লোমার যেটা বেটার সাবজেক্ট ওইটাকে চুজ করেছি। যেহেতু আমি প্রযুক্তির প্রতি ইন্টারেস্টেড ছিলাম, সেই জন্য কিন্তু আমি কম্পিউটার সায়েন্সে এসেছি। পরবর্তী পর্যায়ে যেটা হয় যে আমি ময়মনসিংহ পলিটেকনিকের স্টুডেন্ট, এটা আমি প্রাউডলি পরিচয় দিই। আমি বিশ্বের বা দুনিয়ার যেই জায়গায় পড়ি, আই এম রিয়েলি প্রাউড যে আমি ময়মনসিংহ পলিটেকনিকের স্টুডেন্ট, এবং আমি এটাকে সবচেয়ে বেশি পছন্দ করি। এটা আমাকে ভালো লাগা দেয়। এই জন্য ভালো লাগা দেয়, আমি এই জন্য তোমাদেরও, তোমরা যেহেতু আজকে আরআইএমটির এই জায়গা থেকে কাজ করছো, আমরা জানি যে এসএসসির পর একটা মানে কি বলে যে একজনের গ্রোথের সময়টা তৈরি হয়, তার লাইফের গ্রোথ শুরু হয়, সে তার ম্যাচুরিটি বুঝে, সে গ্রাম থেকে শহরে আসে, হ্যাঁ, বা কেউ তার নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়, তার সার্কেলের জায়গা থেকে আসে। তো সেই জায়গা থেকে ডিপ্লোমা বা পলিটেকনিক খুবই গুরুত্বপূর্ণ। তো আমি পলিটেকনিকে আসার পরে যে জিনিসটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে যে আমি ইনোভেশন নিয়ে কাজ করা শুরু করলাম। আমরা জানি যে স্টেপ থেকে বিভিন্ন ধরনের স্কিল কম্পিটিশন হতো, ন্যাশনাল লেভেলে, রিজিওনাল লেভেলে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে সেই স্কিল কম্পিটিশন গুলোতে যখন আমরা সিলেক্ট হতাম, ফার্স্ট হতাম, সেকেন্ড হতাম, ন্যাশনাল পর্যায়ে কম্পিটিশন করতাম, ঢাকা পলিটেকনিক এর সাথে কম্পিটিশন করতাম, দেখা যাচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রির কাছ থেকে পুরস্কার পেতাম, সেটা আমাকে খুব ইন্সপায়ার করতো। এবং দেখা যাচ্ছে যে এইটার একটা নেশা লেগে যায়। ইনোভেশনের কিন্তু একটা নেশা আছে, হ্যাঁ, যারা ব্যবসায়ী বা যারা উদ্যোক্তা, তারা যে সবসময় যে টাকার জন্য কাজ করে ব্যাপারটা এরকম না। এখন দেখা যাচ্ছে যে রায়হান চিন্তা করলো যে সে এসইও করে, যে সে এখন র‍্যাঙ্ক করবে, কি করবে, পার্ট ব্যুরো ক্যাফেকে র‍্যাঙ্কে নিয়ে যাবে। এটা কিন্তু তার একটা নেশা। টপ পেজে যতক্ষণ না নিতে পারবে ততক্ষণ কিন্তু সে কাজ করবে। ব্যাপারটা এরকম না যে সে শুধু টাকার জন্যই কাজ করছে। তো সেই নেশার জায়গা থেকে যখন আমি দেখলাম পরবর্তী পর্যায়ে গভর্নমেন্টের একটা ছিল যে উদ্ভাবনী মেলা বা বিভিন্ন ইনোভেশন ফেয়ার, এইসব জায়গাতে আমি 17 এবং 18 সেশনে আমি এবং আমাদের টিম আমরা ময়মনসিংহ এর শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা হয়ে উঠি। তো যখন আমরা একটু সরকার থেকে এরকম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলাম, তখন যে বিষয়টা হয়ে ওঠে যে নিজেদের ভিতরে একটু আত্মবিশ্বাস বোস্ট করে। এবং আমি সবসময় এই জায়গায় অনুপ্রাণিত ছিলাম, আমার বন্ধুরা হয়তোবা শুনবে, তারা জানে যে আমি সবসময় তাদেরকে বলতাম যে চাকরি করব না, চাকরি দিব, চাকরি খুঁজবো না, চাকরি দিব। এটা সবাই জানে, আমার বন্ধু বান্ধবদের কাছে এটা ওপেন সিক্রেট যে তারা সবসময় বলে যে চাকরি খুঁজবো না, চাকরি দিব, কিভাবে চাকরি দেওয়া যায়। তো তখন থেকে ছোট ছোট স্টেপ নিলাম। ময়মনসিংহ এর, আমি প্রাউডলি বলছি যে ময়মনসিংহ এর প্রথম ফুড ডেলিভারি প্রতিষ্ঠান বেশ কিছু নামে আমরা শুরু করি। তখন কিছু.com, হ্যাঁ বেশ কিছু। মনে আছে স্যার, আমি একটা আপনাদের ওয়েবসাইট নিয়ে অডিট রিপোর্ট করছিলাম। আচ্ছা, হ্যাঁ, তখন আসলে খুব পোর লেভেলের আমরা ছিলাম, তখন আমি ওয়েবের ব্যাপারে এত কিছু বুঝি না। তো আমরা ময়মনসিংহ এর প্রথম কিন্তু ফুড ডেলিভারি নিয়ে আসি, ফুড ডেলিভারি চেইন। যখন পর্যন্ত ময়মনসিংহ এ মানুষ অনলাইনে ফুড পারচেজ করাটাকে ওইভাবে দেখে না, যে আমার বাসার পাশেই এই রেস্টুরেন্ট আছে, আমি কেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করব, তাই না? তখন আমি আমার কিছু এক্সপেরিয়েন্স বলি। আমি কি করলাম, বিভিন্ন হোস্টেলের, বিভিন্ন কলেজের বিভিন্ন জায়গায় কি করলাম, পোস্টার লাগালাম। এখন কথা হচ্ছে পোস্টার ছাপানোর মতো তো টাকা পয়সা নাই, তাই না? একটা পোস্টার, তখন কি করলাম, আমরা যেহেতু কম্পিউটারের স্টুডেন্ট, আমরা ডিজাইন করতে পারি, প্রিন্টার দিয়ে 50 পিস A4 সাইজে বড় করে লিখলাম, হোম ডেলিভারি দেওয়া হয়। হোম ডেলিভারির জন্য মোবাইল নাম্বার সেই মনে করো মেডিকেল, আশপাশে হোস্টেল, সব জায়গায় লাগানো হইলো। এটা কি করলাম, গামকি বুলেটের পোস্টারের মতো নাকি স্যার? হ্যাঁ, পোস্টারিং। তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ওই জিনিসটা এরকম তৈরি হয় না। আমি এমন যে প্রেক্ষাপটের কথা বলতেছি 14-15 সাল, 16 সাল, ওই প্রেক্ষাপটে আমি কথা বলছি আর কি, জানি না।
তো আমার অনেক সিনিয়ররা হয়তো বা এই পডকাস্ট দেখবে, তারা জানে এই গল্পের সাথে পরিচিত তারা। তো পরবর্তীতে যেটা হয়, কেউ কোনো অর্ডার দেয় না। মোবাইল নাম্বার দেওয়া আছে, না কোনো ফোন নাই। মোবাইলের সিমে তো ওইটা সবসময় দেখি, একটা মেসেজ আসলেও দেখি, 1-1 থেকে কল আসলেও মনে হয় যে কাস্টমার ফোন দিছে কিনা। তখন আবার এই জিনিসটা জানতাম না যে প্রফেশনাল মোবাইল নাম্বার রাখতে হয়, ইজিলি রিমেম্বার করতে হবে, এরকম মোবাইল নাম্বার রাখতে হয়। এই জিনিসগুলো এখন যেরকম বুঝি আর। তো তখন কিছুদিন পরে আমাদের এক বড় ভাই ফোন দিল। ফোন দিয়ে বলল যে, "হ্যালো, এটা কি বেশ কিছু .com?" আমি বললাম, "জি বলেন।" আমি তার নাম্বার সেভ করা। তো সে বলতেছে যে, "আপনারা তো ডেলিভারি দেন। আপনাদেরকে একটা অর্ডার আছে। বলেন, নোট করেন।" হ্যাঁ, তাড়াতাড়ি করে আমি নোট করলাম। নোট কি করলাম যে, "আপনাদেরকে করা হবে। কি? আপনারা আমাদেরকে মুরগি দিবেন, ১ কেজি মুরগি দিবেন, চাউল দিবেন।" এসব জিনিস বলল। তখন তাড়াতাড়ি করে আমরা সেটা রেডি করলাম। আমার একজন পার্টনার ছিলেন, তাকে নিয়ে দ্রুত আমরা সেটা এরেঞ্জ করলাম। এখন এত দ্রুত আমরা গেছি রিকশা। হ্যাঁ, ফাস্ট সার্ভিস দিতে হবে। ফার্স্ট অর্ডার। বে হ্যাঁ, মানে কি বলবো? মানে চৈত্র মাসের রোদ, এই অবস্থা। তো তখন সদ্যমাত্র আমরা ডিপ্লোমায় আসি, দৌড়ে যাই। চরপাড়া থেকে বাজার-টাজার করি। করার পরে মুরগি-টুরগি সব করে নিয়ে দুপুরে গেছি। যাওয়ার পরে তো উপরে তুললাম। তোলার পরে যেই রিক্সা দিয়ে গেছি, রিক্সা দিয়ে আসছি, ডেলিভারি চার্জ তো এনে মাইনাস। লসে আছি ডেলিভারি চার্জ দিয়ে। রিক্সা দিয়ে ডেলিভারি দিচ্ছি। তো পরবর্তীতে ভাইরা হাসতেছে, ওরা বলতেছে যে, "এভাবে ব্যবসা করা যাবে? রিক্সা দিয়ে ডেলিভারি দিয়ে বসো।" পরে তাদের কাছ থেকে আমরা ওই তারা একটু অ্যাপ্রিশিয়েট করে। তো ধাপে, ধাপে আমরা কাজ করি। পরবর্তীতে যে জিনিসটা হয়, আমরা ফুড চেইন এর দিকে যাই, ফুড ডেলিভারির দিকে যাই। ময়মনসিংহের কিছু রেস্টুরেন্ট ছিল, তারা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে। তারা আমাদেরকে বসার জায়গা দিয়েছে। আমাদের তো কোনো অফিস ছিল না। আমরা তাদের এখানেই বসতাম। যখন তাদের কাস্টমার আসতো, আমরা উইঠা চলে যাইতাম। কেউ ঘোরাঘুরি করতাম, এ নিয়ে ঘোরাঘুরি করতাম। আবার যখন সুযোগ পাইতাম, ডেলিভারি বয়দের মতো বইসা যাইতাম। পকেটের ভিতরেই ভাউচার থাকতো, পকেটের ভিতরে বিলের কাগজ থাকতো, সেইখান থেকেই দিতাম। বিষয়টা এরকম না যে আমি গল্প বলার জন্য গল্প বলছি, ইটস প্রুফড। এবং যারা শুনছে, এই রেস্টুরেন্ট ওনারাও যদি শুনে, তারা বলতে পারবে, হয়তো কমেন্টসেও বলবে আমাকে যে আমি ছিলাম। তো ইটস প্রুফ। এমন না যে গল্প বলার জন্য আমরা এখানে আর্টিফিশিয়ালি বা এখানে কিছু ক্রিস্পি করার চেষ্টা করছি। নো। আমি মনে করি যে সবারই জীবনে গল্প তৈরি হওয়া উচিত। গল্প তৈরি হইলেই গল্প বলা যায়। এরকম ১-২ ঘন্টা, ৩-৫ ঘন্টা নিয়েও পডকাস্ট করা যেতে পারে। গল্প আছে। আমাদের গল্পতে তো ওভারল্যাপিং হবে না। কারণ আমাদের এরকম বলার জায়গা আছে। তো সেই জায়গা থেকে যখন কাজ করি, কাজ করার পরে দেখলাম যখন টাকা-পয়সা আসতেছে, তখন আমি আর এমপ্লয়ি নিয়োগের ব্যাপারটা বুঝতাম না। তখন আমি ফিল করলাম যে না, আমার একা সম্ভব না। প্রচুর অর্ডার আসে। অর্ডার তো আমার পক্ষে একা দেওয়া সম্ভব না। কি করতে হবে? এমপ্লয়ি হায়ার করতে হবে। এমপ্লয়ি, আমি নাম বলতে চাচ্ছি না। এমপ্লয়ি তোমাদেরই কিছু স্যার, আমার বন্ধু-বান্ধব কিছু পরিচিতরা, তারা আসে ইন্টারভিউ দিতে। আমি পোস্ট দেই যে বেশ কিছু .com এ লোক নেওয়া হবে। তারাও দুষ্টামি করে আসে ইন্টারভিউ দিতে। এখন পর্যন্ত আমার এক ছোট ভাই আছে। সে খুব ভালো মানের ডিজাইনার এবং সে এখনই প্রাউডলি তার সব সিভিতে লেখে যে, "আই এম ওয়ার্কস এট বেশ কিছু .com" এবং সে নিজে তার প্রোফাইলে, এবং সে নিজে বলে যে, "ভাই, আমি এইটা আমার সিভিতে দেওয়ার কারণে আমার ভাই অন্যান্য জব হইছে।" ও হয়তোবা শুনবে আমার এই পডকাস্টটা। তো সেই জায়গা থেকে তারা আসে। তখন যেহেতু বন্ধু-বান্ধব আসছে রেস্টুরেন্টে, তাদের ইন্টারভিউ, আমি তাদেরকে বার্গার খাওয়াই। ইন্টারভিউ দিতে আসছে, আমি তাদেরকে বার্গার খাওয়াই। ঠিক আছে? আমার এখনো মনে আছে। তো পরবর্তীতে তাদের ২ জনকে নিয়োগ দেই। আস্তে, আস্তে আমরা টিম বড় করি। তো টিম বড় করতে গিয়ে দেখি যে সারাদিন ডেলিভারি দেওয়ার পরে টাকা নাই। এত পরিমাণ খরচ হয়, তখন তো বুঝি না। আরে ফার্স্ট সার্ভিস দিতে হবে। ময়মনসিংহে ফার্স্ট সার্ভিস দিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই চিনল। বেশ কিছু .com এখনো পর্যন্ত যারা ১৭-১৮ দিকের রেস্টুরেন্ট আছে, তাদেরকে বেশ কিছু .com এর কথা বললে ডেফিনিটলি চিনবে, ওনার থেকে শুরু করে সবাই। তো এভাবেই যাত্রা শুরু হইলো। আস্তে, আস্তে চিন্তা করলাম যে একটা অফিস নিতে হবে, এবং অফিস কোথায় নিবো? এই জিনিসগুলা নিয়ে আগে কিন্তু আমার কোনো মাথায় ছিল না। এবং অফিসের কেমন ভাড়া উচিত, এক্সপেন্ডিচার কোনটাকে বলে, কেমন কস্ট হওয়া উচিত, অফিস কয় তলার ভিতরে নিবো, উপরের তলায় না নিচের তলায়, গ্যারেজ থাকবে কি থাকবে না, ঠিক আছে? কতটা পর্যন্ত বন্ধ থাকে, এইসব বিষয়ে কিন্তু কোনো নলেজই ছিল না। তখন দেখা যাচ্ছে যে একটা বিশাল অফিস বাউন্ডারি রোডে নিয়ে নিলাম। ঠিক আছে? বাউন্ডারি রোডে অফিস নিয়ে নিলাম। বাউন্ডারি রোড আমরা জানি যে ময়মনসিংহে মোটামুটি একটু এক্সপেনসিভ সেখানে। তো পরবর্তীতে যে জিনিসটা হয় যে দেখা যাচ্ছে যে এক্সপেন্ডিচার বাড়তে বুঝি না, সেল হোক আর না হোক। দেখা যাচ্ছে ডেলিভারি মেইনটেইন করা কঠিন হয়। ডেলিভারি ম্যানরা টাকা পয়সা মেরে দেয়। অনেক কাহিনী। তো সেইসব বিষয়গুলো নিয়ে এগিয়ে যাই। আমরা আরেকটা জিনিস অ্যাডভান্টেজ পাই আইটিতে থাকার কারণে, যেটা হয় যে প্রমোশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, এইসব বিষয়গুলো আমরা বুঝি, এবং নেগেটিভ মার্কেটিং কিভাবে করে পজিটিভলি কনভার্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা বুঝি। কিভাবে নেগেটিভ মার্কেটিং করতে হয়। তো এই জিনিসগুলো আমার নিয়ে এখানে একটা সরি স্যার, বলেন। আমার এখানে একটা কোয়েশ্চেন আছে আপনাকে। মানে আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, এবং আমার না, এটা সবারই কোয়েশ্চেন হতে পারে যে স্যার, আপনি তো ছিলেন সিএসসি ডিপার্টমেন্টে বা সিএসসি নিয়ে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন। বাট আপনি কেন সিএসসি ছেড়ে আপনার আজকের এই যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, একটা এখন আপনার একটা পাঠ্যগৃহ ক্যাফে আছে, এবং আমরা জানি যে এটার পাশাপাশি আপনার একটা রিডিং
রিডিং কি জানি বললেন স্যার, আমি হয়তো বা নামটা বলতে পারতেছি না। রিডিং ক্যাফে মনে হয়, হ্যাঁ, যেখান থেকে আমরা মানুষকে কাজ করছি। পাটগৃহ ফাউন্ডেশন, হ্যাঁ ওখান থেকে আপনি কাজ করছেন। সো আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে যে আপনি এই প্রযুক্তিকে কতটুকু কাজে লাগাইতে পারছেন আপনার এই মানে আপনার এই উদ্যোগে? আচ্ছা, সেই জায়গা থেকে আমি বলবো এখানে নতুনদের ব্যাপারে আমার একটা মেসেজ হচ্ছে যে যারা উদ্যোক্তা হতে চায়, লাস্ট আমি আমার আইডিতে একটা রিলস দেই এরকম যে সফল হতে চাইলে ভিন্ন কিছু করুন। সেখানে অনেক কমেন্টস আছে যে আমি ভিন্ন কিছু কি করতে পারি, টিপস দেন। অনেক কিছুই বলে যে হ্যাঁ, দুনিয়াতে তো সবকিছুই হয়ে গেছে এই সেই। আমি একটা স্টোরি বলি। আমি যখন একটা স্কিল কম্পিটিশনে থাকি তখন আমাকে একজন জাজ বললেন যে, "আপনারা ফুড ডেলিভারি বানাইছেন। এগুলো তো দুনিয়াতে অনেক কাজ হইছে। আপনারা এখানে ইউনিক কি করছেন?" তো তখন তো আমরা ছোট মানুষ, আমরা এত বুঝি না কিভাবে কথার উত্তরে। তো আমি তো একটু রেগে গেলাম। আমি পরে বললাম যে, "পৃথিবীতে একটা জিনিসই আছে ইউনিক, সেটা হচ্ছে আয়না।" সে বলতেছে, "কেমনে?" আমি বলছি, "আয়নাতে আপনি দাঁড়ান, আপনি শুধু আপনাকেই দেখবেন। আর সৃষ্টিকর্তা এমন এক জিনিস উনি সবসময় ইউনিক বানান। আমাদের একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই।" এই উত্তর তো তার খুব ভাল লাগছে এবং সে এটাকে না স্যার, অ্যাপ্রিশিয়েট। এটা আসলেই দারুণ একটা উত্তর স্যার। হ্যাঁ, এবং এটাই বা সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমি উদ্যোক্তাদেরকেও বলব যে পৃথিবীতে কোন জিনিসই এখন পর্যন্ত ইউনিক না। সেই জিনিসগুলা কেউ না কেউ ক্রিয়েট করছে বা কেউ না কেউ সেটা নিয়ে কাজ করতে পারে নাই। আজকে যদি আমরা প্রযুক্তির Facebook বা অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলি, তারাও এর আগে ফেস মেশ বর্ণনা ছিল। Facebook যারাবার ভালো করতে পারছে। এলন মাস্ক নিজেও টেসলার ওনার ছিল না। সে আস্তে সে তাকে পুরো ওনারশিপ নিয়ে নিছে, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। জি। তো ১ম উদ্যোক্তাদের জন্য আমার মেসেজ হবে এইটা যে নতুন উদ্যোক্তাদের জন্য যে আমরা টাকার জন্য কাজ করব। আমরা কি করব? আমরা প্রবলেম সলভ করব। প্রবলেমের জন্য করব। অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ entrepreneur, I think that যে every problem have a value, every problem have a money. ঠিক আছে? প্রবলেম থেকেই টাকা আসে। ওকে। সমস্যা থেকেই টাকা তৈরি হয়। কেমন? আমরা একটু বলি। সেরকম হচ্ছে যে যদি প্রবলেমই টাকা হয়, যে মাইনেসিং এ ফুড ডেলিভারি একটা সমস্যা। কি সমস্যা? যে আমি দূরে রাস্তায় যে খাবার আনতে পারব না, বা আমি ভালো জবে আছি। এখন আমার পক্ষে এই ইভেন্টে যাওয়া সম্ভব না। আরো জায়গায় অনেক কিছুই হইতে পারে। তো সেই জায়গা থেকে এটা যেহেতু প্রবলেম, আমি এই প্রবলেমটা সলভ করে দিব। কিসের মাধ্যমে সলভ করে দিব? বা আমি একটা সার্ভিস দিব, সেটার মাধ্যমে টাকা হোক বা যেটাই হোক, এটার মাধ্যমে করব। উদ্যোক্তা হওয়ার জন্য ২ টা জিনিস, ২ টা ভাবে উদ্যোক্তার ব্যাপারগুলো আসে। ১ নাম্বার হচ্ছে প্রোডাক্ট, ২ নাম্বার হচ্ছে সার্ভিস। এখন আমি কি নিয়ে কাজ করি? আমি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি, ডেফিনিটলি I have chose বেস্ট প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, এবং সেটা আমি যে মার্কেটের জন্য কাজ করছি সেখানে কি সেল হবে কিনা, we need to মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ করে দেখতে হবে সেটা চলে। আর ২ নাম্বার হচ্ছে সার্ভিস। আমি কি ধরনের সার্ভিস নিয়ে আসবো? এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক ফুড ডেলিভারিরা আসছে। ওকে ফাইন, তারা তো 20% চার্জ করে। আমি 20% নিব না। আমি কত পার্সেন্ট নিব? আমি 15% নিব। অন্যরা কি করে? অন্যরা এই জিনিস নেয়, ডেলিভারি চার্জ নেয়। ওকে ফাইন, আমি ডেলিভারি চার্জ নিব না। তো এই যে কাস্টমাইজেশন, এটা কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিত। তাই উদ্যোক্তাদের জন্য আমার যারা প্রাথমিকভাবে উদ্যোক্তা হতে চায়, তাদের ১ম মেসেজ হচ্ছে আমার যে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। আমরা টাকার জন্য কাজ করব না, আমরা প্রবলেম সলভ করব। এবং আইটি বা টেকনোলজি এমন এগিয়ে যাচ্ছে। এখন তোমার একটা প্রশ্ন ছিল এরকম যে ভাই, যে স্যার, যে টেকনোলজি কিভাবে আপনাকে হেল্প করলো? বা টেকনোলজি কিভাবে উদ্যোক্তা, বা যেহেতু সিএসসি রিলেটেড বিষয়। বা কতটুকু হেল্প করছে আপনার কাছে? যে টেকনোলজি আমাকে কি হেল্প করলো না কিভাবে? আমি যদি টেকনোলজি না জানতাম, আমাদের পাড্রিও ক্যাফের বিভিন্ন ভিডিও, হ্যাঁ? ছবি, মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ওয়েবসাইট, এই সবকিছু করার জন্য তো আমাকে পে করতে হইতো, তাই না? আমি যদি একজন ডেভেলপার হায়ার করতাম, ডেফিনিটলি আমাকে পে করতে হইতো। একজন ভিডিও এডিটর নিতে গেলেও তো ডেফিনিটলি ১০-১৫,০০০ টাকা আমাকে দিতে হইতো, তাই না? একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য তো ১৫,০০০ টাকা লাগতো। এই সবকিছু কিন্তু আমার নলেজ কিন্তু একটা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট না? এখন যদি আমাকে কেউ যদি আমি একটু সমালোচনা করে বলি, দেশের সরকারের বিভিন্ন সময় আমি দেখি যে আইটিতে বিভিন্ন ধরনের বাজেট হয়, বিভিন্ন ধরনের ট্রেনিং বা বিভিন্ন জিনিস হয়। তখন কিন্তু সেইখানে কিন্তু বুঝায় যে এই ওয়েবসাইট করা হইছে ৭০,০০০ কোটি টাকা দিয়ে, এই দিয়ে। এখন যে মনিটরিং করছে তার তো জানতে হবে যে এখানে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এটা কি আসলে ডেফিনিটলি ৭০,০০০ কোটি টাকা এটা কি ডিজার্ভ করে কিনা, তাই না? তো সেই জায়গা থেকে ডেফিনিটলি আইটি কিন্তু আমাকে হেল্প করেছে। কোন জায়গায়? এখন যদি আমার ডেভেলপার বলে যে, "না, এখানে তো এটা হইছে। এইখানে তো স্যার ৳২,০০,০০০ টাকা লাগবে।" এটা কি আমাকে বলতে পারবে? না। বলা সম্ভব? নো। সম্ভব। তো ডেফিনিটলি আইটি বা টেকনোলজির সাথে যখন গতানুগতিক বিজনেসের সমন্বয় ঘটে, তখনই সেটা চমৎকার বিজনেস হয়ে ওঠে। যেমন আমরা পাটগ্রিউ ক্যাফে কি করছি? আমরা একটা গতানুগতিক বিজনেস করছি। কি ব্যবসা করছি? আমরা চা বিক্রি করছি। আমরা কফি বিক্রি করছি। তাই না? এটা গতানুগতিক ব্যবসা। এরকম না যে এরকম কেউ করছে না। পৃথিবীতে সবাই করে। তো আমরা কি করছি? অন্যরা কফি, চা'র সাথে এমন কিছু দিচ্ছে যেটা হয়তোবা পজিটিভ না। তাই না? চা'র দোকানে বা বিভিন্ন জায়গায়। আমরা কি করছি? আমরা একটা পজিটিভ ভাইব এর মাধ্যমে সেল করছি। হাউ? আমরা এখানে বই পড়ার ফ্যাসিলিটিস দিচ্ছি। আমরা তো এটার জন্য কোন পেমেন্ট নিচ্ছি না।
তাই না? আমরা অন্যান্য অ্যাক্টিভিটিস এর সাথে নিচ্ছি এবং আমরা টেকনোলজি ইউজ করে কি করছি? আমরা আমাদের মার্কেটিংকে অন্য লেভেলে নিয়ে গিয়েছি। তুমি যদি আমাদের পেজগুলোতে দেখো, আমরা কিন্তু ফুড রিলেটেড কোনো প্রমোশন করি না। তুমি দেখো, হ্যাঁ, টুকটাক আমরা পোস্টার দেই। বাট আমরা বুঝাই যে আমরা কি ধরনের ভ্যালু ক্রিয়েট করছি। পাঠগৃহতে বিভিন্ন ধরনের মানুষ তাদের ইমোশন লিখছে। তারা লিখছে যে এটা কি বা কেন ভাল লাগছে, তাই না? তো প্রযুক্তির কারণেই কিন্তু মানে জানছি আরকি ব্যাপার। হ্যাঁ। স্যার এখানে আমার একটা কোয়েশ্চেন আছে আবারও। সেটা হচ্ছে যে স্যার এই যে ধরেন আপনি যে আপনার পাঠগৃহ ক্যাফে চালাচ্ছেন, এটা কিন্তু স্যার আমরা যতদূর জানি ময়মনসিংহ এর মধ্যে ফার্স্ট একটা রিডিং ক্যাফে। ময়মনসিংহ এর মধ্যে সর্বপ্রথম রিডিং ক্যাফে যেটা হলো সেটা হলো পাঠগৃহ ক্যাফে। আর একটা কিন্তু So, এর পাঠগৃহ ক্যাফে হচ্ছে ঢাকাতে, তোর বাসায় ধানমন্ডি সাজানো আছে, তাতে জানবই। হ্যাঁ, তা জানি। বাট আমি ময়মনসিংহ এর কথা বলছি কারণ যেহেতু আমরা ময়মনসিংহকে আমরা মন থেকে লালন করি। কারণ আমরা যেহেতু সবাই ময়মনসিংহের মানুষ। সো এই জায়গা থেকে স্যার ময়মনসিংহ এর মধ্যে এই ১ম আপনি এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আপনি এই উদ্যোগটা নিয়েছেন এবং সেটা বাস্তবায়নও করেছেন। সো এইটাতে কিন্তু আমার যতটুকু মনে হয় স্যার, এই যে আপনার সৃজনশীল চিন্তাভাবনা, সেই সৃজনশীল চিন্তাভাবনার পিছনে কিন্তু স্যার আমার মনে হয় আপনাকে কতটুকু এই কম্পিউটার সায়েন্স নিয়ে যে আপনি পড়াশোনা করেছেন সেটা কিন্তু অনেকটাই হেল্প করেছে আমার মনে হয়। তো আপনার কি মনে হয় স্যার, এটা কি আপনাকে হেল্প করছে কিনা? ডেফিনিটলি হেল্প করেছে। এখন ময়মনসিংহ নট অনলি জেলা, আমি যতটুকু জানি যে আমার মনে হয় যে ময়মনসিংহ বিভাগের ভিতরে পাঠগৃহ ক্যাফে ফার্স্ট রিডিং ক্যাফে হইতে পারে, আমি জানি না। কিন্তু আমার যতটুকু জানা হয়। কিভাবে আমাকে হেল্প করেছে আইটি? I can make a proper market research. How? With IT. I can use artificial intelligence. I can use technology. তাই না? পাঠগৃহ ক্যাফের তো চাইতে বেশি আমি কিন্তু ব্র্যান্ডিং করেছি হচ্ছে অনলাইনে। তাই না? অনলাইনে এবং আমি যার জন্য মার্কেট রিসার্চ করে আমি কিন্তু আমার কাস্টমারদের ইনসাইট জানি। হ্যাঁ? আমি আমার কাস্টমারদের এইজ জানি, আমি কাস্টমারদের ডেমোগ্রাফি জানি, আমি কাস্টমারদের টেস্ট জানি, আমি কাস্টমারদের ইনকামের অ্যানালিটিক্স জানি। আমি কাস্টমাররা আপস অ্যান্ড ডাউনস এ কোথায় ক্লিক করবে, আমি কাস্টমারদের ইমোশন রিচ করতে পারি, আমি কাস্টমারদের কালার সেন্স রিচ করতে পারি, আমি কাস্টমারদের প্রাইজিং রিচ করতে পারি। হাউ ইজ পসিবল? উইথ আইটি। আমি সেখান থেকেই তো শিখছি, তাই না? এখন আইটিতে কয়েকটা আমাদের কিছু ভুল ধারণা আছে এবং আমাদের খুব কিছু অহংকার আছে। আমি মনে করি কিছু গর্ব আছে, যেগুলো আমার কাছে মনে হয় যে প্রচুর বেশি অহংকার। সেই জায়গায় হচ্ছে আমরা মনে করি আইটি মানে দ্যাটস দ্য কোডিং। যে সবচেয়ে বেশি ভালো কোডিং করতে পারে, যে ভালো বিশাল কিছু বানায় ফেলছে, ওয়েবসাইট সফটওয়্যার বানায় ফেলছে, দে আর গুড আইটি এক্সপার্ট। সে প্রচুর পরিমাণ প্রোগ্রামিং নলেজ জানে, সে প্রচুর জানতে হাই লেভেলে চলে গেছে। সে সবসময় যে আইটি টেকনোলজিক্যাল এক্সপার্ট হবে, নো। সে প্রচুর জানতে পারবে, সে প্রচুর জানে। ধরো তুমি অনেক ভালো লেভেলের সফটওয়্যার বানাইছো, তো হোয়াট? তো কি হইছে? এখন রায়ানের যদি এই মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে ইমপ্লিমেন্ট না করা হয়, তোমার এই সফটওয়্যারের কোনো ভ্যালু আছে? নো স্যার, টোটালি নেই। কোনো ভ্যালু নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আইটিতে মার্কেটিং, অফলাইন মার্কেটিং এর বা অনলাইন মার্কেটিং বা যেটাই বলি, যে আইটির সাথে আমাদের স্কিলের যখন কম্বিনেশন ঘটবে তখন সেটা পারফেক্ট উদ্যোগ হবে। তাই না? তুমি যখন তুমি অনেক ভালো নলেজ রাখো, ধরো যে তোমার অনেক ভালো লেভেলের ল্যাঙ্গুয়েজ নলেজ আছে, সো হোয়াট? তুমি যদি সেটা সেল করতে না জানো, তাহলে কিভাবে হবে? সে তো কোনো ভ্যালু নাই। পৃথিবীতে ধরো তুমি হাজার বই পড়ছো, তোমার কন্ট্রিবিউশন কি সমাজ রাষ্ট্রের জন্য? তুমি কি করছো? তোমার আমার দ্বারা তো সব হবে, ব্যাপারটা এরকম না। আমি বলছি না যে তুমি আমি একবার দুনিয়া রাষ্ট্র চেঞ্জ করে ফেলবো। বাট তোমরা যে ইনিশিয়েটিভটা নিলা, এর আগেও তো রুম থেকে অনেক স্টুডেন্ট বা অনেকেই বের হয়েছে। কই কেউ তো এইভাবে এগিয়ে আসলো না যে জুনিয়রদের হেল্প করা যায়, পডকাস্ট করা যায়। এর ভিতরে মানুষ অনেক নেগেটিভ কিছু খুঁজতে পারে, হাবি-জাবি অনেক কিছু মনে হইতে পারে। ডাজন্ট ম্যাটার। আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে একটা দোষ, আমি একটা জিনিস সবসময় বলি, যখন তুমি কিছু করবা না তোমার দোষ একটাই, কি? সাদ্দাম কিছু করে না। যখন তুমি কিছু করবা তখন তোমার দোষ অনেক। হ্যাঁ, সাদ্দাম এই করছে, এটা এভাবে করে নাই। আচ্ছা, তাকে কেন গেস্ট রাখলো? এটা কেন হইছে? এই ব্যাকগ্রাউন্ড তো ঠিক হয় নাই, সাউন্ড ঠিক হয় নাই, কানের ভিতরে হেডফোন কেন রাখছে? বাট তুমি যদি কিছুই না করতা তখন তোমার দোষ কি হইতো? একটাই কিন্তু দোষ, যে সাদ্দাম কিছুই করে নাই। করে না। ডেফিনিটলি Right, sir. আমাদের টেকনোলজি তখনই আমার কাছে মনে হয় যে হেল্পফুল হবে যখন আমরা সেটাকে সেল করতে পারবো। আমি আমার বায়োতে সবসময় দিয়ে রাখি এবং সবসময় আমি প্রাউডলি বলি, আই ওয়ান্ট টু বি এ সেলসম্যান। আই ওয়ান্ট টু বি এ সেলসম্যান। আমি কখনো বলি না যে আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার। আমি কখনোই বলি না। আমি অলওয়েজ বলি আই ওয়ান্ট টু বি এ সেলসম্যান। সেলস পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল। তুমি বলো যে স্যার আমার সফটওয়্যার কিভাবে সেল হইতে পারে? ইয়েস, ইউ হ্যাভ এ স্কিল। তুমি ওয়েব ডিজাইন পারো, তোমার যদি চাকরিতে সিভি লিখতে হয়, লাস্ট তোমাদের একটা পডকাস্টে আমি দেখছিলাম সিভি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলে। তুমি যদি সেটা ভালোভাবে সিভিতে নাই লিখতে পারো, তুমি যদি সেটা ভালোভাবে সেলই না করতে পারো, তাহলে তোমার ওয়েব ডিজাইন বা তোমার এই আইটি, এই প্রোগ্রামিং কোড ডাজন্ট ম্যাটার।
এখন ফর লুপ কোথায় ইউজ করা হয়েছে, কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, কোনটা সি প্লাস প্লাস, কোনটা তুমি এখনো ডিপ্লোমাতে পড়তেছো, মেমোরি অ্যালোকেশন নিয়ে পড়তেছো, তুমি এখনো সি প্লাস প্লাস নিয়ে বসে আছো। এটা কি মিন করবে এখন বলো প্র্যাকটিক্যালি? হ্যাঁ, এখন কেউ আমার সাথে বলতে পারে যে না এগুলো দরকার আছে, এগুলো মাদার ল্যাঙ্গুয়েজ, এগুলো ছাড়া হবে না, ঠিক আছে ফাইন, বাট এটার প্র্যাকটিক্যালি ইউজ কোথায়, তাই না? এখন তুমি নিজেও তো ডিপ্লোমার সিলেবাসের সাথে ছিলা, এই সিলেবাস পড়ে তোমার মনে জব মার্কেটের জন্য তৈরি হবে? স্যার এখন ভ্যালু নাই এগুলার। এখন কি তোমার কাছে কি মনে হয় সম্ভব? না স্যার, না স্যার, সম্ভব। কোনোভাবেই না। এখন যদি ইস্টিয়াক্সার ক্লাসের ভিতরে এইটার পাশাপাশি ব্লকচেন, টেকনোলজি, আর্ট, আইটি, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলে, তার মানে কি এইটা যে ইস্টিয়াক্সার এর কোনো প্রোগ্রামিং স্কিল নাই? হোয়াট ইজ দ্য রিজন? স্যার এইখানে আমার একটা আমি জিনিসটা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, এই শুনে আমার একটা স্যার প্রশ্ন জাগছে যে আপনার নামে কিছু মানে আপনি RIMD ছাড়ার পর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে এখানে দুইটা দল আলাদা হয়েছিল। যে একটা দল বলতেছে যে যেমন ধরেন আমরা ছিলাম, যে আমরা বলতেছি যে তারেক স্যার ভালো অপরচুনিটি পাইছে এজন্য চলে গেছে। আরেকটা দল বলতেছে যে স্যারকে মানে টিচাররা পলিটিক্স করে বের করছে। স্যার এইটা আপনি একটু ক্লিয়ার করেন স্যার, এটা হচ্ছে অনেক দিনের অনেকের আছে প্রশ্ন স্যার। আমি জানি না এটা পার্সোনাল হয়ে গেছে কিনা, বাট পার্সোনাল না, কোনো পার্সোনাল না। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে সত্য জানার জন্য প্রশ্ন করা উচিত, তাই না? আমি যতটুকু জানি, আমি সক্রেটিসকে খুব পছন্দ করি। আমরা জানি যে এথিংসে সক্রেটিসকে ফাঁসি দেওয়া হয়, মানে ফাঁসি বলতে তাকে হ্যামলক বিষ পানে মারা হয়। কেন? প্রশ্ন করার জন্য। ঠিক আছে, প্রশ্ন এমন একটা জিনিস, প্রশ্ন করলে মানুষ বিরক্ত হয়, প্রশ্ন করলে মানুষ তার দেখতে পারে। তো তোমরা প্রশ্ন করছো এই জায়গাতে ধন্যবাদ। হ্যাঁ, ইয়েস আই ওয়াজ, মানে আমার ভালো অপরচুনিটি ছিল এইটাই যে আমি একটি চাইনিজ কোম্পানিতে জয়েন করি, চাইনিজ এন্টারপ্রেনার হিসেবে, ট্রান্সলেটর হিসেবে জয়েন করি। এখন তো এটা প্রুফ দেওয়ার কোনো বিষয় না, বাট কেউ যদি প্রুফ চায়, ঠিক আছে, তুমি যদি চাও যে স্যার তাহলে আমরা পডকাস্টে অফার লেটারটা শো করি উইথ মাই স্যালারি, ঠিক আছে, তাহলে ইউ ক্যান। অ্যান্ড অলসো দ্যাট আমি রিজাইন দিছিলাম, তোমরা যদি চাও যে স্যার রিজাইন লেটারটাও লাগবে, অলরেডি আমার মেইল আছে, কেউ চাইলে দেখতে পারে। ঠিক আছে, বলার জন্য অনেক কিছুই বলা যায়। এখন দেখা যাচ্ছে রায়হানকে আমি দেখতে পারি না, কেন? কোনো কারণ নাই, ভ্যালিড রিজন নেই। কোশ্চেন করো তো কেন দেখতে পারেন না রায়হানকে? হুদাই এমনি দেখতে পারি না। আপনার সমস্যা কি? জেলাস? জেলাস? আমার লাস্ট একটা ভিডিও ছিল যে জব সেক্টরে জেলাসি থেকে অনেক কিছুই বলে। সাদ্দামকে দেখতে পারি না, সাদ্দাম কেন? এটা ভাবনে, এটা তো কথাই কওয়ারই যুক্ত নাই। আমি হচ্ছে ভালো কথা বলতে পারি, এরা আবার কি পডকাস্ট করবে? আমি পডকাস্ট করলে হাজার হাজার মানুষ শুনবে। আর ভাই তুমি শুরু করো, তুমি করে দেখাও, তুমি করে স্যার দেখাও। আমি স্যার এখানে একটু অ্যাড করি। আমরা যখন আমার মনে হয় 5th সেমিস্টারে, তখন স্যার আপনি আমাদেরকে এই জিনিসগুলো খুব বলতেন যে দেখো তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনা দিয়ে আসলেই তোমরা একটা পর্যায়ে গিয়ে বুঝবা যে আমরা পড়াশোনা দিয়ে কিছুই করতে পারতেছি না, আমাদের আরো স্কিলের প্রয়োজন আছে। তখন আমরা অনেকেই হচ্ছে আপনার কাছে যেতাম বিভিন্ন ধরনের সাজেশন দেওয়ার জন্য বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কেই জানতে মানে আমরা অনেক সময় রাতের দিকে আপনার কাছে আমরা একটা জায়গাতে গিয়ে আপনার থেকে কিছু নলেজ নেওয়ার ট্রাই করতাম। তো অনেকেই আমাদেরকে অনেক সময় অনেক কথা বলছে যে স্যারের সাথে হয়তো বা গ্রুপিং হয়ে গেছে, এই জন্য স্যারের কাছে যাই শেখার জন্য। তবে স্যার আমি টু বি অনেস্ট স্যার, আমার মনে হয় এখনো যে আপনি তখন মানে তখনকার সময় বেশি দিন তো না, হয়তো বা 3 বছর বা আরো বেশি হবে। তো ওই সময় আপনি আমাদেরকে কিছু জিনিস সম্পর্কে জানিয়েছিলেন বা কিছু টুলস সম্পর্কে আমাদেরকে বলেছিলেন যে এই টুলস গুলো দিয়ে এই কাজ করতে হবে। মানে স্যার আমরা ওই সময় কিভাবে ইমেইল ইউজ করতে হয় সেটাও জানতাম না। আমরা কিভাবে হচ্ছে ওই যে Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জিনিসগুলো সম্পর্কে জানতাম না। আমরা জানতাম না হচ্ছে স্যার কি বলে LinkedIn সম্পর্কে জানতাম না। ওই জিনিসগুলো কিন্তু আমরা স্যার তখন আপনার কাছে গিয়ে হয়তোবা আপনি আমাদেরকে সেই সময়টা ট্রিট করছেন যে হ্যাঁ, এভাবে কাজ করতে পারো। এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে তোমরা কিছু শিখতে পারো। হুম? তো ওই সময় কিন্তু স্যার আমি যতটুকু মনে করি আমার ব্যাচমেট যারা ছিল তাদের থেকেও কিন্তু আমি একটু আগায় ছিলাম হয়তোবা এই জায়গা থেকে, যে এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়। ওই জিনিসগুলো কিন্তু স্যার আমাকে পরবর্তীতে যখন আমি জব সেক্টরে আসি, জব সেক্টরে আসার পরে যখন আমি দেখতেছি যে না এগুলোর ইউজ খুব বেশি, অনেক বেশি স্যার। হ্যাঁ? তখন কিন্তু স্যার আমি মানে ওই যে অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা শেষ করছে বাট এই জিনিসগুলো সম্পর্কে স্যার একদমই ধারণাই নাই তাদের। তারা যখন হচ্ছে একটা জব সেক্টরে ঢুকবে, তাদের কাছে যখন এরকম কোয়েশ্চেন গুলো আসবে তারা লিটারেলি স্যার ওখানে কোনো আনসার দিতে পারে না। তখন স্যার এই জায়গাটায় কিন্তু আমরা পিছায়া যাই। তো আমার মনে হয় স্যার সবারই জানা উচিত এবং হচ্ছে আপনার থেকে আমরা কি পেয়েছি সেটাও জানা উচিত।
আপনি যখন ছিলেন আমি জানি আমাদের RIMT লাইফের হতে পারে যে আপনি সবারই প্রতিদ্বন্দ্বী, বাট তবে স্যার আপনি আমাদের CSE ডিপার্টমেন্ট নিয়ে ভাবতেন বলেই অনেকের প্রতিদ্বন্দ্বী হতেন। হ্যাঁ, এটা আমরা জানি। আপনার লাস্ট আমাদের আরো ফুটবল ম্যাচ ছিল। জিনিস আমাকে হ্যাঁ, একটা জিনিস সাদ্দাম আমাকে ক্লিয়ার করতে হবে, একটা শব্দ কি আমার বিশ্লেষণ করতে হবে, সেটা হচ্ছে গ্রুপিং, গ্রুপ, ঠিক না? আই heard this word lot of time, আমি এটা শুনেছি অনেকভাবে যে ইশতিয়াক স্যার গ্রুপ করে, এটা সে এই গ্রুপিং সেই গ্রুপিং, এটা ভালো না। এভরিওয়ান হ্যাভ এ গ্রুপ, রাইট? তুমিও গ্রুপিং করো, যারা বলে তারাও গ্রুপিং করে। এবং পৃথিবীতে আল্লাহ 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 তাআলা নিজেই বলছেন, আমি যদিও এত ইসলামিক জ্ঞান রাখি না, যে তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত, দুইটা দল থাকবে, একটা ভালো দল আর একটা খারাপ দল। এখন তুমি যদি বলো যে আমি ভালোর পক্ষে না, তাহলে তুমি কি খারাপের পক্ষে? না, তুমি বলছো না আমি ভালোর পক্ষেও না আমি খারাপের পক্ষে না, তাহলে তুমি কোন দলে? তুমি সুবিধাবাদে? তুমি কি সুবিধাবাদ জিন্দাবাদ? আরে তুমি আমাকে উত্তর দাও, তুমি কি একটা দলে যাবা না? বলো তুমি খারাপে যাও, তাহলে তুমি কি গ্রুপ করো না? তোমার গ্রুপ নাই, তা তুমি কার গ্রুপ করো? তোমার দলটা কি তৃতীয় দল? তুমি কোন দল? ডান বাম? তুমি কোন দল? মানে তুমি কোন দল? যে কোনো তুমি কোন দল? একটা তো হবেই স্যার, যে কোনো একটা তো হতেই হবে স্যার। আচ্ছা, এই দল, হ্যাঁ, বাংলা শব্দ কোন দল, দ্বন্দ্ব, কোন দল করে, ঠিক না? বলে যে ওই লোক খালি কোন কোন দল করে। যখন তোমার কাছে উত্তর থাকবে না, একটা জিনিস জেনে রাখো সবসময়, যদিও আইটি যেহেতু প্রাসঙ্গিক ভাবে আসছে, যে যখন তোমাকে মানুষ তোমার সাথে পারবে না কোনো কিছুতে, টেকনোলজি হোক স্কিল হোক এটা সেটা, তখন তোমাকে মানুষ ব্যক্তিগত আক্রমণে আসবে। ব্যক্তিগত আক্রমণ এগুলো হচ্ছে হীন অন্য মানুষের আচরণ, ছোট ছোট বিষয়গুলো যেটা কোনো মেনা না। এখন যদি বলে যে সাদ্দাম কেন কালো টি শার্ট পরছে, হ্যাঁ ইশতিয়াক স্যারও কালো টি শার্ট পরছে, সাদ্দামও কালো টি শার্ট পরছে, নিশ্চিত আগে তারা মেসেজ করে নিছে কালো কালো ব্র্যান্ডিং করবে, নিশ্চিত এটা তাদের কোম্পানির ব্র্যান্ডিং। আরে ইস ইউর জাজমেন্ট, এটা কোইন্সিডেন্টলি মিলে গেছে, তাই না? তো এইসব ছোটখাটো বিষয় নিয়ে কেন রায়হানের চুল কেন এরকম হয়েছে, সাদ্দাম কেন, এটা কি ম্যাটার করে? তোমাকে দেখতে হবে যে সাদ্দামের কি স্কিল আছে, ইশতিয়াক স্যার কি পড়াইতে পারে, ইশতিয়াক স্যার কি আইটি স্কিল আছে, ঠিক এই জিনিসটা করতে পারে। এখন কম্পিউটার সায়েন্স ইজ এ হিউজ সেক্টর। এখন আমার সব সব বিষয়ে স্কিল থাকবে না, আমি নিজে ওটা নিয়ে কাজ করি নাই, এখন আমার ওটা নিয়ে কম স্কিল থাকতেই পারে। পড়ানোর খাতিরে আমাকে হয়তো বা সেটাকে পড়াশোনা প্রিপারেশন নিয়ে ক্লাস পড়ানো হইতেই পারে, বাট আমি মনে করি সব জানে সে কিছুই জানে, সে সব জানে সে কিছুই জানে। স্পেসিফিক ফিল্ডের জন্য এক্সপার্ট হয় স্যার। আমি মনে হয় রায়ানকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করছি ডিজিটাল মার্কেটিং এর জন্য। আমি যখন ডিজিটাল মার্কেটিং এর কথা বলতাম সবাই হাসতো, তাই না রায়ান? জি স্যার, থার্ড সেমিস্টারে আমি এটা বলছি এর আগে পডকাস্টে। স্যার আমাদের হাতে বেশিক্ষণ আর সময় নাই স্যার, কারণ জুমের একটা লিমিটেশন আছে, ওইটা সিগন্যাল দিতেছে 5 মিনিটের মতো আছে। সো স্যার একটা কোয়েশ্চেন করব, একটা কোয়েশ্চেনের ভিতরে দুইটা থাকবে। এক হচ্ছে আপনি চাইনিজ লাইফস্টাইল বলবেন, আপনার চায়নাতে যারা যাইতে চায় ডিপ্লোমার পরে তাদের কি করতে হবে, এবং লাস্টলি আপনার হচ্ছে আপনি যে চায়না থেকে ব্যাক করলেন বাংলাদেশে একটা উদ্যোগ গ্রহণ করলেন পাটগৃহ আমি জানি ফাউন্ডেশন একটা আছে, পাটগৃহ ফাউন্ডেশন, ওইখানে আমিও লেখালেখি করি মাঝে মধ্যে, আবৃত্তি করি, যদিও আবৃত্তি কালচারটা এখন নাই। সো চায়নায় যারা যাবে তাদের কি করতে হবে, চাইনিজ লাইফস্টাইল কেমন হয়, এবং পাটগৃহর পরবর্তী কোনো আকর্ষণ আছে কিনা? আচ্ছা ফাইন, ধন্যবাদ। খুব স্বল্প সময়ে আমি দিতে চাই। সেটা হচ্ছে যে চায়না যাওয়ার পিছনে আমার খুব স্টোরি আছে। সেই জায়গা থেকে যারা উদ্যোক্তা হইতে চায় বা টেকনোলজি নিয়ে কাজ করতে চায়, ডেফিনিটলি তাদের জন্য চায়না একটা ভালো জায়গা হতে পারে। তো সেই জায়গা থেকে চায়না যাওয়ার জন্য যে ধরনের কার্যক্রম দরকার, সে বিষয়ে যদি আমাদের আসলে এইরকম এটা নিয়ে একটা আলোচনাই হইতে পারে। তার ভিতরে যদি আমি সংক্ষেপে বলছি যে আমরা এখন যে জিনিসটা করতে পারি, আমাদের প্রস্তুতি নিতে পারি। আমাদের পাসপোর্ট থেকে শুরু করে যে ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন সেগুলো আমরা তৈরি করতে পারি, আমাদের একাডেমিক পেপারগুলোকে তৈরি করতে পারি, আমরা আমাদের একটা এসওপি তৈরি করতে পারি, আমরা একটা রিকমেন্ডেশন লেটার তৈরি করতে পারি। পাশাপাশি আমরা দেশের বাইরে যাওয়ার জন্য আমরা কোথায় যাব, কেন যাব, কোন সাবজেক্টে পড়তে চাই, কি কি ফ্যাসিলিটিস পাবো, সেখানে স্কলারশিপ পাবো কিনা, এইসব বিষয়ের উপরে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। যদি আমরা নিজেরা রিসার্চ করতে আপিয়ে যাই, পরামর্শের প্রয়োজন হয়, আমি আছি, সিনিয়ররা আছে, তাদের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে? আর পরবর্তী বিষয় হচ্ছে, যেহেতু আমাদের সময় লিমিটেড, পাটগৃহ নিয়ে কথা বলি, যে পাটগৃহ চিন্তা ও মননে রুচিশীল মানুষ গড়ার স্বপ্ন দেখে তার কাজের মাধ্যমে। ডেফিনেটলি যেহেতু এগুলো উদ্যোগ, সেইখানে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য হয়তোবা আমাদেরকে কিছু কমার্শিয়াল স্টেপ নিতে হয়। তবে অর্থনৈতিক পরিকল্পনার পাশাপাশি কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। তুমি যে জিনিসটা বললা সেটা এক ধরনের সমস্যা, সেটা সমাধান করার জন্য খুব সুন পাটগৃহ একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। সেটা হবে পাটগৃহ একাডেমি, ঠিক আছে? পাটগৃহ একাডেমি, সেইখানে আমরা আইটি, বিজনেস, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ, এগুলোর বিষয়ে আমরা স্কিল্ড বেস শিখবো।
স্কিল বেস, অনলাইন অফলাইন দুইভাবেই হবে। মাইমিসিং এ খুব তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশন জানাবো, অনলাইনে ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মের মাধ্যমে শেখাবো। চাইনিজ কোর্স অলরেডি আমরা রেকর্ড করছি। খুব সুন আমরা হয়তো বা চাইনিজ কোর্সও লঞ্চ করবো। আমি চাইনিজ শিখাইতে চাই সবাইকে, HSK 1 থেকে HSK 4 পর্যন্ত চাইনিজ শেখাবো উইথ প্রফেশনাল চাইনিজ, নট অনলি বেসিক চাইনিজ, প্রফেশনাল চাইনিজ। এভরিওয়ান ক্যান ডু ট্রান্সলেটিং জব, কিভাবে ট্রান্সলেট জব করবে, এসব বিষয়ের উপরেও আমরা শেখাবো। আর পাটগিওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চেষ্টা করছি RMT থেকে স্টুডেন্টদেরকে রিক্রুট করতে। অলরেডি 2-1 জনকে আমি ইনিশিয়েটিভ নিয়েছি, তারা আমাদের এখানে জয়েন করেছে। আমরা অনেক বড় প্ল্যাটফর্ম করতে চাই। আসলে সেই জায়গায় আমার পক্ষে সম্ভব না, আমি তো পারবো না। আমি চাই যে আমার স্টুডেন্টরা আসুক, তারা আমাকে সহযোগিতা করুক। আমি হয়তো তাদেরকে এখন অর্থনৈতিকভাবে বেশি সহযোগিতা করতে পারবো না, বাট প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেলে এটা তারা তাদের মতো করে তৈরি করবে। তো আমি মনে করি যে পাটগৃহ একাডেমি উইল বি নেক্সট ডেস্টিনেশন। ঠিক আছে, ঢাকাতে যায়, বিভিন্ন জায়গায় ইন্টার্ন করতে যায়, বিভিন্ন কিছু করে তারা। ঠিক আছে, আশা করি যে আমরা স্কিল বেজ কিছু করবো। রায়হান? ইনশাআল্লাহ স্যার। যাক স্যার, আপনার জন্য বেস্ট উইশ স্যার। হ্যাঁ স্যার, আমরা অপেক্ষায় আছি পাটগৃহ একাডেমির। আমরা যদি কোনোভাবে ভূমিকা পালন করতে পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো স্যার, আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। দর্শক, আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। আমরা আবার আপনাদের সামনে আমাদের এই তারেক স্যারকে নিয়ে আমরা আরও একটি পর্ব নিয়ে আসছি আগামী সপ্তাহের আগামী শুক্রবার দুপুর 2:30 আল মামুন রায়হান ফেসবুক পেজ এবং RMT কম্পিউটার ক্লাব ফেসবুক পেজে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে আমাদের আবারও ইশতাক আহমেদ তারেক স্যারের সাথে। Welcome to Career Roast.